সুপার কাপ শেষ এবং সুপার কাপ শেষ মানে মোহনবাগানের কিন্তু 2024-25 সিজন অফিসিয়ালি শেষ হয়ে গেল। এরপর আমরা মোহনবাগানকে নামতে দেখব আবার 25-26 সিজনে। আইএসএল এর আগে অবশ্যই সিএফএল হবে এবং সিএফএল এ সম্ভবত এই টিমটাই খেলবে। এখানে যে সমস্ত সিনিয়র প্লেয়াররা রয়েছে তাদেরকে হয়তো দেখা যাবে না, কিন্তু বাকি যে জুনিয়র প্লেয়াররা রয়েছে এবং তাছাড়া যে সমস্ত জুনিয়র প্লেয়াররা রিজার্ভ বেঞ্চে বসেছিল তাদেরকে নিয়েই সিএফএলটা হবে। এবং আলটিমেটলি যেটা বহু দিনের প্ল্যান ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের জুয়ান ফেরান্ডোর সময় থেকেই, মানে যখন মোহনবাগান এটিকে মোহনবাগান থেকে মোহনবাগান হচ্ছে সেই সময় থেকে মোহনবাগান একটা লং টার্ম প্ল্যানিং নিচ্ছিল। এবং তখন আমি আমার ভিডিওতে বলেছিলাম মোহনবাগান কিন্তু অ্যাকচুয়ালি 3টে টিম বানাতে চাইছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখেন মোহনবাগানের 2টো টিম আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা মেন টিম আর একটা রিজার্ভ টিম। এইবার আর একটা টিম এবছর হতে চলেছে, সেটা হচ্ছে এএফসি কাপের জন্য। এবং আলটিমেটলি এত বছরের চেষ্টায় মোহনবাগান কিন্তু 3টে টিম তৈরি করতে পেরেছে। এইবার টুর্নামেন্ট ওয়াইজ টিমগুলো খেলবে, কোনো টিমটায় রিজার্ভ টিমটা খেলবে, কোনোটাতে আমাদের আইএসএল এর টিমটা খেলবে এবং কোনো টুর্নামেন্টে এএফসি কাপের টিমটা খেলবে। কোনো টুর্নামেন্ট নয়, এএফসি কাপের জন্যই, এএফসি টুর্নামেন্টের জন্যই মেন টিমটা, মানে যে বিদেশি নির্ভর যে এএফসি টিম সেটা খেলবে। এবং 3টে টিম কিন্তু একে অপরকে, মানে একদম জুনিয়রদের টিম যেটা মানে রিজার্ভ যে টিমটা যেটা খেললো সেটা কিন্তু আইএসএল এর যে মেন টিম বলতে পারেন সেই টিমটাকে রিজার্ভ প্লেয়ার বা প্লেয়ার সাপ্লাই করবে। আবার আইএসএল এর টিম থেকে ভারতীয় প্লেয়ার যারা খুব ভালো খেলছে তারা আবার এএফসির টিমে ভারতীয় প্লেয়ারকে সাপ্লাই করবে। তো এইভাবে চেন সিস্টেমে পুরো সিস্টেমটা চলবে, বা ম্যানেজমেন্ট এটাই চাইছে যে একটা টিম আর একটা টিমকে সাপ্লাই দিয়ে যাবে এবং যার ফলে আমাদের বাইরের প্লেয়ারের ওপর নতুন প্লেয়ার আনার ক্ষেত্রে এতটা মার্কেটে ঘাঁটাঘাঁটি করতে হবে না। শুধুমাত্র বিদেশি পরিবর্তন বা নতুন বিদেশি ইনপুট এই সমস্ত ক্ষেত্রেই ম্যানেজমেন্টকে ঘাঁটাঘাঁটি করতে হবে। ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে অত বেশি ভাবনা চিন্তা করতে হবে না, খুব প্রয়োজন হলে একটা কি দুটো প্লেয়ার আনা যেতে পারে। বাকি আমাদের প্লেয়ারের চাহিদা কিন্তু আমাদের রিজার্ভ বেঞ্চগুলো আমাদেরকে পূরণ করতে থাকবে। এই মুহূর্তে হয়তো পুরোপুরি জিনিসটা সফল হয়নি বা পুরোপুরি ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যত দিন যাবে এই সিস্টেমটা কিন্তু কাজ দিতে শুরু করবে। এবং এই যে প্ল্যানিং, এই যে সিস্টেম, এইটাই কিন্তু মোহনবাগানের বাকি 5টা টিমের থেকে আলাদা। অনেক টিমের জুনিয়র একাডেমি আছে, সেখান থেকে তারা সাপ্লাই পায়, কিন্তু এইভাবে যে ভাবনা চিন্তাটা এগুলো বিদেশে থাকে, এই ধরনের ভাবনা চিন্তা বা এই ধরনের ম্যানেজমেন্ট এটাই মোহনবাগানকে বাকি টিমগুলোর থেকে অনেকটাই আলাদা করে দেয় বা এগিয়ে দেয়। তাই যারাই টাকা বলেন মোহনবাগানের টাকা বেশি তাই মোহনবাগানের সাফল্য, তাদেরকে আবার বলতে চাই যে মোহনবাগানের টাকার জন্য নয়, যে প্ল্যানিংটা রয়েছে ঠিক জায়গায় টাকা ঢালা, ঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে টিমটাকে তৈরি করা, এই নলেজগুলোই মোহনবাগানের বাকি টিমদের থেকে আলাদা করে। এবার যদি চলে আসি সুপার কাপ থেকে আমরা কি পেলাম, বা আরও ভালো করে বললে কোন কোন প্লেয়ার আমরা পেলাম। দীপেন্দুকে নিয়ে আপনারা অনেকেই বলবেন, আমি দীপেন্দুকে বলতে চাইছি না, দীপেন্দু অলরেডি আমাদের মেন টিমের প্লেয়ার হয়ে গেছে। একইভাবে সাহাল, আশিক পুরনিয়ান, দীপক টাংরি এরাও মেন টিমের প্লেয়ার, এদেরকে নিয়ে আলাদা করে বলতে লাগবে না। ধীরাজকে নিয়ে অবশ্যই বলতে হবে, ধীরাজের রিফ্লেক্স মারাত্মক ভালো, ধীরাজের রিফ্লেক্স বিশালের থেকেও ভালো, কারণ ওর হাইটটা ছোট, চেহারাটা কম, ফলে রিফ্লেক্স যত চেহারা ছোট হবে তত বেশি হবে। বড় চেহারার মুভ করতে টাইম লাগে, তাই রিফ্লেক্সটা কম হয়। কিন্তু রিফ্লেক্স দিয়ে তো হয় না, সেটা গতকালের ম্যাচেই দেখা গেছে। শুধু রিফ্লেক্স থাকলে হবে না, তোমার আউটিং, তোমার পজিশনিং এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সেই জন্য অভিজ্ঞতার দরকার। কিন্তু আপনি যদি ধীরাজের কথা বলেন, ধীরাজ কিন্তু গোয়ার মেন টিমের হয়ে আইএসএলে প্রচুর ম্যাচ খেলেছে, ফলে অভিজ্ঞতা ধীরাজের নেই এটা নয়, ধীরাজের প্রচুর অভিজ্ঞতা আছে, বাকি জুনিয়র ছেলেদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে। তো ধীরাজের ডিসিশন মেকিংয়ের যে প্রবলেমটা আছে এটা নিয়ে কাজ করতে হবে, কারণ মেন টিমেরও ও রিজার্ভ গোলকিপার। তো কোনো ম্যাচে নেমে আমরা জিতছি, সেই সময় যদি ও এরকম কিছু ভুল করে তাহলে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে। তো এই জায়গাটা ভীষণভাবে রিপেয়ার করতে হবে। নেক্সট যদি দুটো সাইড ব্যাকের দিকে আসি, অমনদীপ সিং কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, ডেডিকেটেডলি খেলেছে এবং সেইভাবে ভুল কিন্তু ও খুব একটা করেনি, যার ফলে মোহনবাগানের কোনো ম্যাচে যদি সুভাশিস খেলতে না পারে, আশিক কুরনিয়ানকে সামনের দিকে খেলতে হয়, এমার্জেন্সি সিচুয়েশান একটা বা দুটো ম্যাচ কিন্তু অমনদীপ কাজ চালিয়ে দিতে পারে। বা কোনো কারণে যদি সুভাশিসকে সেন্টার ব্যাক খেলতে হয়,
তখনও কিন্তু আমনদীপ সুভাষিসের জায়গাটায় কাজ চালিয়ে দিতে পারে। সেই জায়গাটা আমনদীপ এখন তৈরি হয়ে গেছে, মানে একটা ব্যাকআপের জায়গা কিন্তু আমনদীপ রেডি করে রেখেছে। তো আরেকটু ওকে ঘষা মাজা করতে হবে, সামান্যই, মোটামুটি রেডি আছে। নেক্সট হচ্ছে সৌরভ ভানওয়ালা। সৌরভ ভানওয়ালার চেহারা ঠিক আছে, ফিজিক ঠিক আছে, ও কিন্তু বড় বড় প্লেয়ারগুলোকে, বড় চেহারার প্লেয়ারগুলোকে ভালো রকম আটকাচ্ছিল। হ্যাঁ, বলতে পারেন যেটা, সেটা হচ্ছে যে স্কিলের একটু প্রবলেম আছে, ডিফেন্সের ক্ষেত্রে প্রপার বলে ট্যাকেল করতে পারছে না, কিছু ক্ষেত্রে মানে অ্যাটাকাররা ওকে বিট করছে, সামান্য অভিজ্ঞতার অভাব। আশা করছি এইভাবে যদি ও খেলে সামনের বছর কিন্তু ও আমনদীপের মতো আশিস রায়ের একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে। আশিস রায়ের ব্যাকআপ আনার একটা চেষ্টা হচ্ছে, সেটা না হলেও থার্ড অপশান হিসেবে কিন্তু ওকে পাওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে সালাউদ্দিন। সালাউদ্দিনকে নিয়ে আপনারা অনেকেই আমাকে কালকে কমেন্ট করেছিলেন যে ওই জায়গাটা অভিজ্ঞতার অভাবে ও গোলটা মিস করলো। দেখুন, ওখান থেকে কিন্তু মনবীরও মিস করে, মনবীরও প্রচুরবার গোলকিপারের গায়ে, ডিফেন্ডারের গায়ে মেরেছে। আমার সালাউদ্দিনকে দেখে গত বছরের সুহেল ভাটের কথা মনে পড়ছিল। সুহেল ভাট গত বছর যে খেলাটা খেলছিল তাতে একটু ম্যাচুরিটির অভাব ছিল, প্রচুর গোল করেছিল গত বছর, প্রচুর ছটফট করছিল, ভালো ভালো জায়গায় পৌঁছে যাচ্ছিল, কিন্তু ফিনিশের একটা সমস্যা হচ্ছিল। সেটা থেকে কিন্তু ও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, ওর মধ্যে একটা পরিবর্তন দেখা গেছে, ওর মধ্যে একটা ম্যাচিউরিটি এসেছে। তো আশা করছি সালাউদ্দিনও কিন্তু সামনের বছরের মধ্যে সেই জায়গাটায় পৌঁছে যাবে, তখন ওকে মানে ওর মনবীরের ব্যাকআপ হিসেবে খেলতে খুব একটা সমস্যা হবে না। এবং এখনও মনবীরের ব্যাকআপ হিসেবে খেলতে পারে। ওর যে সমস্যাটা হচ্ছে, নিজে শট মারার ক্ষেত্রে গোলে ঠিকমতো রাখতে পারছে না, ঠিকমতো আন্দাজ করতে পারছে না। এই সমস্যাটা সিনিয়র টিমে এলে ওর হবে না। তার কারণ হচ্ছে ওর মাথায়ও কিন্তু একটা জিনিস কাজ করছে যে জুনিয়র টিমের সঙ্গে যখন খেলছে আমি একটা শট নিতে পারি, কিন্তু সিনিয়র টিমে যখন ও খেলবে ওর মাথায় বারবার থাকবে বলটা ফিট করাতে হবে, প্রপার স্ট্রাইকারকে দিয়ে, ম্যাকলারেন হোক, কামিন্স হোক বা অন্য কাউকে দিয়ে হোক, গোল করাতে হবে। ফলে ও ডাইরেক্ট নিজে শট মারতেও যাবে না এবং সেক্ষেত্রে ও পাস দেবে এবং সেখান থেকে আমরা গোল পেতেই পারি। আর সুহেল ভাটকে নিয়ে আলাদা করে কিচ্ছু বলতে লাগবে না। সুহেল ভাট জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সের সঙ্গে রেগুলার প্র্যাকটিস করে মেন টিমের সাথে, এবং সেক্ষেত্রে বেশ কিছু টিপসও পায় তারা। এবং সুহেলের খেলা দেখে বোঝা যাচ্ছে যে ম্যাকলারেনের কাছ থেকে বেশ কিছু ইনপুট সে পেয়েছে, তার পজিশনিং সেন্সটা দারুণ লেগেছে এই টুর্নামেন্টে। তো বড় প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলেও প্রচুর অভিজ্ঞতা পাওয়া যায় এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার কিন্তু এইভাবে তৈরি হতো, যে সময় আইএসএলে মার্কি প্লেয়ার হিসেবে বিশ্বের বড় বড় নামগুলো খেলতো। আজকে রবার্তো কার্লোস, দেল পিয়েরো, মার্কো মাতারাজ্জি, এরা কিন্তু প্রচুর প্লেয়ারদের প্রচুর হেল্প করেছে, প্রচুর কিছু শিখিয়েছে, তাদের সময় প্রচুর প্লেয়ার তৈরিও হয়েছে। তো ফাইনালি এটা বলতে পারি, সুহেল ভাট রেডি রয়েছে, সালাউদ্দিন রেডি রয়েছে মেন টিমে খেলার জন্য, আমনদীপ 70-80% রেডি হয়ে গেছে, আরেকটু ওকে কাজ করতে হবে। সৌরভ ভানওয়ালা 50% রেডি, আর একটু রিপেয়ার হলেও মেন টিমে জায়গা করে নিতে পারবে, মানে ব্যাকআপ হিসেবে। আর ধীরাজ যে কোনো কারণবশতই তার 70% যে পারফরমেন্সটা ছিল মেন টিমের তুলনায়, সেটাকে গতকালের ম্যাচে এমন খেলেছে যেটা 50%-এর নিচে নামিয়ে ফেলেছে। তো আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।